কফি শপ থেকে বের হবার কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে। তীব্র নয়, হালকা বাতাসের সাথে মৃদু মন্দা বৃষ্টি। মনের কথা বলার জন্য যেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্যবস্থা করে দিচ্ছে মলিকে। একটা মানুষ নিজের মনের এত কষ্ট আর কত চাপিয়ে রাখতে পারে। রুমকে উত্তেজনা চাপিয়ে রাখতে না পেরে আরও একটা কফি অর্ডার করে ফেলল। কিন্তু মলি তার পুরাতন কফির মগটাতে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা শুরু করলো। ফাহাদের দৃষ্টি মলির দিকে নিবিষ্ট। আমাদের একটা সুন্দর প্রেম কাহিনী আছে জানো তো। প্রেম কাহিনী বলছি কারণ ভালোবাসা, প্রেম এসব কি জিনিস তা আমি বিয়ের সময় থেকে টের পেয়েছিলাম। আমাদের আংটি বদলের পর থেকে আমি একটু একটু করে আবিদের প্রেমে পড়তে শুরু করি। বিয়ের আগে আমরা রিসোর্টে ঘুরতেও গিয়েছিলাম। আবিদ সারপ্রাইজ দিয়েছিল আমাকে। বিয়ের প্রথম 3 বছর ঠিকঠাক ছিল, কিন্তু আমার শাশুড়ি বিছানায় পড়ার পর থেকে আমার সংসারে বদল আসতে শুরু হলো। আমার শ্বশুরের সমস্ত বিজনেস দেখা শুরু করলো আবিদ, আর আমি বিছানায় পড়া অসুস্থ শাশুড়ির সেবা করতে করতে ক্লান্ত। সারাদিনে আমাদের দেখা সাক্ষাৎ কমে যায়, অথচ আমরা একই বাড়িতে বাস করি। চোখের কোণে জল মুছে মলি আবার বলতে লাগলো। এর মাঝে তিতলি আসলো আমার পেটে। আবিদ অবশ্য খুব খোঁজ আর খেয়াল নিত, কিন্তু কি করব, প্রেগনেন্ট হওয়াতে আমি খুব ক্লান্ত থাকতাম। আর শাশুড়ি কাজের মানুষের হাতে কিচ্ছু খেতে চাইতেন না, সব আমার করা লাগতো। আবিদ চাইলেও আমি তাকে সময় দিতে পারতাম না। ও তাও সব মেনে নিয়েছিল। রুমকি ফট করে বলে ওঠে, যাকে ভালোবাসো তার মাকেই সেবা করছো, তার তো তোমার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত, নাকি তোমার সাথে চিট করা উচিত? ফাহাদ টিস্যুর বক্সটা এগিয়ে দিয়ে বলে, এখন কি চাও তুমি? দেখো, কারো জন্য, কারো ভালো লাগার পাত্রী হবার জন্য নিজেকে চেঞ্জ করার পক্ষে আমি নই ফাহাদ। খুব বিচক্ষণতার সাথেই মলে উত্তর দেয়। আমি কেমন তা জেনে আবিদ আমাকে বিয়ে করেছে। আমি শুধু চেয়েছি আমাকে আমার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেয়া হোক। বাহিরে তার যত কিছুই থাকুক না কেন, আমার সংসার যেন ঠিক থাকে। রুমকি প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, এটা কি বললা? মানে তুমি থাকবা তার সাথে, অন্য কেউ থাকবে তার লাইফে? তুমি তোমার অধিকার পেলে বাকি ব্যাপারগুলোতে ছাড় দিবা? আমি তো জানতাম মেয়েরা ভাগ দিতে চায় না। হাউ কুড ইউ মলি, জাস্ট রিডিকিউলাস। মলি উত্তর দিতে কিছুটা সময় নেয়, তারপর বলে, আমাদের সমাজ ব্যবস্থা এখনো ডিভোর্সি বা বিধবা মেয়েদের সাপোর্ট করতে শিখেনি। আমার বাবার বাড়ির তেমন সাপোর্ট নেই। আমি জব করি না, পড়াশোনা শেষ সেই কবেই। 2 বাচ্চার মা। আমার একটু সহ্য করে যাওয়াতে যদি আমার বাচ্চাদের মাথার ওপর বাবার ছায়া থাকে, তাহলে আমি সহ্য করতে রাজি। তাছাড়া আবিদ নিজেও আমাকে ছাড়তে চায় না, তার প্রয়োজনে না। বাচ্চারা যেন ব্রোকেন ফ্যামিলির অংশ না হয়, তাই আর কি। ফাহাদ আহত চোখে মুখে বলল, তুমি এখনো আদি যুগে এর সাবানার মতন কথা বলছো? আমি অবাক হচ্ছি মলি। যেখানে আত্মসম্মান থাকবে না সেখানে সংসার করবে কিভাবে? মলি ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ায়। তাহলে তোমরা চাও আমার সংসার ভেঙে যাক, তাই তো? এজন্যই শেয়ার করতে চাইনি, গেলাম আমি। রুমকি পথ আটকে বলে, এই শোনো শোনো, রাগ হও না প্লিজ। তুমি ইচ্ছা করে শেয়ার করলে এই অনেক। আমরা তুমি যেভাবে চাও সেভাবেই আমরা পাশে আছি। ফাহাদও উঠে দাঁড়ায়। কথা শেষ করে যাও মলি। কি চাইছো তুমি? মলি দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজের মতন বাঁচতে চাই। আবিদের সাথে আমার এখন দেখাই হয় না। আমি এসব নিয়ে ভাবতে চাই না। আমি আমাকে নিয়ে বিজি থাকতে চাই। আবিদ আবিদের মতন থাকুক। তোমাদের সঙ্গ আমার ভালো লাগে। মনে হয় সেই স্টুডেন্ট লাইফে ফিরে গিয়েছি। আমি তো আগে এত বের হতাম না। তোমাদের পেয়ে বাইরে শপিং, খাওয়া দাওয়া সব কিছুই করি। নতুন করে ডায়েট করা শুরু করেছি, সাথে হাঁটাহাঁটি তো আছে। তোমাদের সাথে সারাদিন চ্যাটিং আর বাচ্চাদের সাথে খুনসুটি। আমি এভাবেই ভালো আছি। আমার জীবন এভাবেই সুন্দর লাগছে। ফাহাদের চোখে মুখে দ্যুতি খেলে যায়। হাসি মুখে বলে ওঠে, যেখানে আমাদের পরামর্শ দেওয়া প্রয়োজন সেখানে তুমি নিজেই কত সুন্দর করে নিজেকে বুঝিয়েছ। ফ্রেন্ড হিসেবে আমি খুব প্রাউড ফিল করি মলি। সত্যি। রুমকেও কাজ চাকিয়ে হাসি মুখে সায় জানায়। সেদিন বাসায় ফিরে মলি 2 বাচ্চাকে বুকে নিয়ে সারা রাত বিছানায় পড়ে রইল, যেন তারাই যক্ষের ধন তার। সারা রাত হাজার ভাবনায় কেটে গেল তার, কিন্তু কোনো কুল কিনারা পেল না। তবে এখন মানুষ পেল মনের কথা শেয়ার করার, সেজন্য শান্তি শান্তি লাগছিল। আজকে ছুটির দিন, কিন্তু দেশের বাহির থেকে ক্লায়েন্ট এসেছে।
আবিদের গার্মেন্টস প্রোডাক্টের প্রজেক্ট নিয়ে একটা মিটিং আছে ক্লায়েন্টদের সাথে। এ নিয়ে দ্বিতীয়বার মিটিং হচ্ছে, কোনো না কোনো মতভেদের জন্য ডিলটা হচ্ছে না। আবিদ শুনেছে আরও কয়েকজন বিজনেস ম্যাগনেটের সাথে তারা মিটিং করেছে। কাদের সাথে ডিলটা ফাইনাল হবে এটা চিন্তার বিষয়। ক্লায়েন্টদের ইমপ্রেস করার জন্য আবিদ গাজীপুরের একটা রিসোর্টে মিটিং অ্যারেঞ্জ করেছে। মিটিংয়ের আগের দিন সন্ধ্যায় কেয়া আর আবিদ চলে এসেছে। কিছু ইনফরমেশন আবিদ একাই ডিল করতে চায়, আর তাছাড়া কেয়ার সাথে আলাদা সময়ও কাটানো হয়। রাতে রুমেই খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের পর আবিদ 2টা গাঢ় লিকারের চা অর্ডার দিয়ে ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে বসলো। রুম সার্ভিস চা দিয়ে গেলে কেয়া চা নিয়ে আবিদের কাছে এসে টেবিলে চা রেখে আবিদের কোলে বসে পড়ল। গুরুত্বপূর্ণ কাজ করার সময় আবিদ ঝামেলা একদম পছন্দ করে না। কেয়ার এমন আচরণে কিঞ্চিত বিরক্ত হয় সে। দেখি সরো প্লিজ কেয়া, ফাইলটা সেভও করিনি আমি। কেয়া নিজেকে সামলাতে সামলাতে উঠে দাঁড়ালো, একটু লজ্জাও পেল, তাই সরি বলে সেখান থেকে চলে গেল। আবিদ বুঝতে পেরেছে কেয়া হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আগামীকালের মিটিং নিয়ে আবিদ কোনো রিস্ক নিতে পারবে না। মনে মনে ভাবছে, মেয়ে মানুষ, আদর আর গিফট পেলেই সব সোজা হয়ে যায়। রাতে বিছানায় গা এলিয়ে খেয়াল করলো কেয়া গভীর ঘুমে। আবিদ শাড়ির আঁচলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে কেয়ার পেটে হাত বুলাতে বুলাতে কাছে টেনে নেয়। কেয়া তখন অভিমানী হয়ে ওঠে। হাত সরিয়ে দূরে সরতে চাইলেই আবিদ শক্ত করে জড়িয়ে ধরে। কেয়ার তখন বাধা দেয় না। আবিদ কষ্ট পাক কিংবা মাথা গরম করুক, কেয়া তা চায় না। আবিদ যখন কেয়াতে মত্ত, তখন কেয়াও সন্তর্পণা আবিদের মাঝে নিজেকে হারাতে ব্যস্ত। একটা সুন্দর সকাল, ঘুম থেকে উঠে জাস্ট 1 কাপ কফি খেয়ে আবিদ রেডি হয়ে নেয়। তার টাই বেঁধে দিচ্ছে কেয়া। কেয়া আজকে মিটিংটা যেন সাকসেসফুল হয়। উইশ মি গুড লাক। কেয়া টাই ঠিক করে কপালে চুমু খেয়ে বলে, গুড লাক জান। ওরা অন দা ওয়ে, এখনই চলে আসবে, চলো আমি গিয়ে বসি। অনেক দিন যাবৎ ফাহাদ রুমকি বলছিল কোথাও ঘুরতে যেতে। এই তো কয়দিন আগে ওদের গ্রুপ চ্যাট হচ্ছিল। বলি কিছুতে রাজি হচ্ছিল না বলে ফাহাদ বলছিল, আরে মাইন্ড ফ্রেশ করার জন্য অবশ্যই ঘুরতে যাওয়া দরকার। আর তোমার তো বাধ্যতামূলক হয়ে গেছে মলি। মলি হেসে চ্যাটিং করে আর লিখে, বাচ্চা কাচ্চা থাকলে এরকম প্ল্যান করার চিন্তা মাথায় আসে না। তোমরা যাও না প্লিজ, আমার জন্য প্ল্যান ক্যান্সেল করো না। রুমকি তখন উত্তর দেয়, দুনিয়াতে মনে হয় আমি আর পলাশী একমাত্র কাপল যে কিনা বন্ধুদের নিয়ে বিয়ের পরের সময়গুলো পার করি। আমরা চাচ্ছি তোমাকে নিতে, আর উল্টা তুমি মানা করে যাচ্ছ। মলি সেন্টি ইমু দিয়ে চুপ হয়ে থাকে। পলাশ তখন অফিসের এক ফাঁকে ঢুকে আনসার করে, দেখো তোমরা 3 জন সময় একসাথে কাটালো, প্রায় আমি বাদ যাই। এবার আমি টাইম বের করলাম, আর মলি যেতে চাচ্ছে না। এইটা কিছু হলো? প্লিজ ফাহাদ, ভেন্যু ঠিক করো, মলি যাচ্ছে, এটাই ডান। ফাহাদও হাসির ইমো দিয়ে বলে, তিতলি তোতন আমার আর পলাশের দায়িত্ব, তুমি তাও রাজি হও মলি, দেখবে ওরাও খুব মজা পাবে। মলি আর মানা করে না। নির্দিষ্ট দিন তারা রওনা হলো। ভেন্যু ঠিক হলো গাজীপুরের একটা রিসোর্টে। খোলা মাঠ, সাজানো রুম আর বারান্দা পেয়ে সবার মন তখন ফুরফুরা। ওরা এসেছে বেলা 11টার দিকে। একটু ফ্রেশ হয়ে সবাই ঘুরে ঘুরে দেখার জন্য ছুটল। মলি এসেছিল একটা শাড়ি পরে, কিন্তু বাচ্চাদের নিয়ে এখন ছোটাছুটি করবে আর আরাম আরাম ফিলের জন্য একটা হাই নেকওয়ালা সিঙ্গেল কামিজ আর একটা জিন্স প্যান্ট পরেছে। সাথে সদ্য কাটা চুলগুলোকে পনিটেল করেছে। বাচ্চাদেরও একটু খোলামেলা ড্রেস পরিয়ে মাঠে চলে এলো সবাই। এতদিন শাড়ি পরাতে কেউ বুঝতে পারেনি মলি বেশ শুকিয়েছে, আর দেখতেও বেশ লাগছে। বয়স যেন কমে 25-26-এর কোঠায় নেমে গেছে। রুমকি জায়গায় জায়গায় গিয়ে এত পোজ দিয়ে পিক তুলছিল, মলি উঠাতে না চাইলে একদম ধমকে ওঠে, এই মেয়ে, যতক্ষণ আছো সব ভুলে এনজয় করো। বাচ্চারা তো ফুটবল খেলছে পলাশ আর ফাহাদের সাথে। মলি প্রথমে সংকোচ করলেও পরে ফ্রি হয়ে যায়। সবাই এত বেশি এনজয় করছিল। এরই মাঝে একটা ঘটনা ঘটলো। ফুটবল খেলতে খেলতে বাচ্চাদের নিয়ে যখন ফিরছিল, তখনই আবিদের মিটিং শেষ করে ক্লায়েন্টদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আবিদ, কেয়া আর আবিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বের হয়ে লম্বা লন ধরে সামনে এগুচ্ছিল। আবিদ খেয়াল না করলো তোতনের আর তিতলির চোখে ঠিকই পড়ে, আর তখনই তারা বাবা বাবা বলে চিৎকার করে ওঠে। তোতন আর তিতলি দৌড়ে বাবার কাছে যেতেই মলিও খেয়াল করলো তাদের। তোতন কাছে যেতে আবিদ বেবাচাকা খেয়ে তাকে কোলে নেয় আর অবাক হয়ে বলে, তোমরা এখানে? ঠিক এখানে আবিদ ভুল করে। মলি কাছে আসতে ক্লায়েন্টরা জানতে চায় পরিচয়, আর তখন আবিদ বলে ওঠে, আমার মিসেস মলি,
আর আমার 2 ছেলে মেয়ে। মলি এরা আমার বিজনেস ক্লায়েন্ট। ক্লায়েন্টদের মাঝে একজন বলে ওঠে, ও মিস্টার আবিদ, উই থট ইউ আর আনম্যারিড অ্যান্ড মিস কেয়া ইজ ইউর উড বি ওয়াইফ। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে আবিদ কিভাবে সামলাবে বুঝতে পারে না। তখন সে গলা নিভিয়ে বলে ওঠে, নো নো, কেয়া ইজ মাই পার্সোনাল সেক্রেটারি। কথাটা বলে আবিদ সামনে এগোনোর জন্য ইশারা করে, কিন্তু কেয়া সেখানে থমকে দাঁড়ায় কিছুক্ষণ। এই সাময়িক সময়ের পরিচয় পর্বটা যেন তার ও মলির অবস্থানকে একই সাথে নড়িয়ে তথা পাকাপোক্তভাবে বোঝাতে সক্ষম হলো। একটা সূক্ষ্ম স্নায়ুযুদ্ধ চলছে 3 জনের মাঝে। আকাশটা ঝলমলে হলো, ঘরের ভিতরের পরিবেশটা অনেক বেশি মেঘাচ্ছন্ন। ঝড় আসার পূর্বে যেমন রূপ নেয় প্রকৃতি ঠিক তেমন। তবে মলি যেন ঝড়ের গতিবেগ সম্পর্কে বেশ অবগত। শান্ত দেখাচ্ছে বেশ, বরঞ্চ বাকিদের মাঝে অস্থিরতা দেখা যাচ্ছে। লনে সবাই একই সাথে বসা। ফাহাদ, পলাশ আর রুমকি আবিদের সাথে পরিচিত হলো। হাত বাড়িয়ে ফাহাদই বলল, নাইস টু মিট ইউ আবিদ ভাই। আবিদ স্মিথ হেসে শুধু উত্তর করলো, হ্যাঁ না, কিছুই বলল না। মলির দিকে তাকিয়ে বলল, চলো তাহলে বাসায় যাই। মলি আকাশ থেকে পড়েছে এমন ভঙ্গিতে বলল, বাসায়? কেন, মাত্রই আসলাম আমরা, তুমি যাও, আমরা পরে আসছি। আবিদ সবার সামনে জোরও করতে পারছে না, শুধু বলল, আমরা পরে আবার কখনো সবাই মিলে আসবো, এখন চলো, বাসায় যাওয়া জরুরি। মলি কিছুই না বোঝার ভান করে বলল, কেন, হঠাৎ কি এত জরুরি? তুমি যাও না, আমি বাচ্চাদের নিয়ে রাতে ব্যাক করব। আবিদ হতাশ ভঙ্গিতে তাকিয়ে কিছুক্ষণ পরে বলল, ঠিক আছে, আমার রুমে আসো। রুমকি, ফাহাদ আর পলাশ আমতা আমতা করছিল। পরিস্থিতি যে খুব একটা ভালো না তা বুঝতেই পারছে। এখানে সবার সামনে আবিদ সাহেব কিছু বলতে পারছে না, কিন্তু এতগুলো মানুষের সামনে ভালোও সাজতে পারছে না। আবিদের কথায় মলির কোনো হেলদোল না দেখে আবিদ এক প্রকার টানতে টানতে নিয়ে এলো তার বুক করা রুমে। পিছনে এতগুলো চোখ তখন কি হবে চিন্তায় চিন্তিত। মলিকে নিজের রুমে এনে এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দেয় আবিদ। মলি রেগে ফুঁসে ওঠে, তোমার এই রূপটা সবার সামনে কেন দেখালে না? আড়ালে এনে বউয়ের সামনে পুরুষ মানুষ সাজা হচ্ছে। আবিদ তেড়ে আসে মলির দিকে, তোমার সাহস কি করে হয়? কতগুলো অপরিচিত ছেলের সাথে, আমার বাচ্চাদের সহ তুমি এত দূর ঘুরতে এসেছ? মলি জায়গা থেকে টলল না, নড়ল না চুল পরিমাণ। চোখে চোখ রেখেই বলল, মারবে আমাকে? থেমে গেলে কেন? প্রথম কথা, ওরা কেউ অপরিচিত নয়, আমার ফ্রেন্ডস। দ্বিতীয় কথা, সেখানে শুধু ছেলেই ছিল না, রুমকি মানে মেয়ে ফ্রেন্ডও ছিল। আর এত দূর ঘুরতে আসার কথা বলছো? আমি তোমার থেকে বেশি সেফ ফিল করি তাদের সাথে। এহেন পরিস্থিতিতে মলির কথাবার্তা, চালচলন, অঙ্গভঙ্গি দেখে আবিদ যেন এক নতুন মলিকে আবিষ্কার করে। সাথে সাথে জবাব পেয়ে আবিদ কথা খুঁজে পায় না। কিছুক্ষণ চুপ থেকে আবিদ বলে ওঠে, আমি ব্যাক করছি বাসায়, বাকি কথা বাসায় হবে। আবিদ বের হবে ঠিক ওই মুহূর্তে কেয়া প্রবেশ করে দরজায় নক না করি। মলি আর আবিদ চমকে ওঠে। মলি পিছন ফিরে কেয়াকে দেখে মুচকি এসে বলে, কারো রুমে প্রবেশ করার আগে নক করে আসতে হয়, তোমার কি জানা নেই সেটা? কেয়া তীব্র অপমানের আভাস পেয়ে জ্বলে ওঠে, রুমটা আমার আর আবিদের, তাহলে নক করার প্রয়োজন হবে কেন শুনি? মলি হেসে উঠে বলে, দারুণ, হাজব্যান্ড আমার, অথচ রুমটা তোমাদের দুজনের। তাহলে আবিদ, তুমি তোমার ক্লায়েন্টদের কেন সত্যিটা বললে না? আবিদ বিরক্ত হয়ে বলে, প্লিজ তোমরা চুপ করো, কে আমি বেরোচ্ছি। আবিদ বের হয়ে গেল, মলি আর কেয়া বের হলো না। পিনপত নীরবতা ভাঙল কেয়া নিচে। আমাকে ছাড়া আবিদ অচল, আমি চাইলে অফিসের সাথে সাথে ঘরও সামলাতে পারি। তুমি কেন এখনো পড়ে আছো আমি জাস্ট বুঝি না। মলি হাসলো, বিছানার একটা কোনায় বসলো। তীব্র তাচ্ছল্য স্বরে বলল, শোপিস চেনো কেয়া? তুমি হচ্ছ শোপিস, তবে খুব বেশি দামি না, অফিসেই শোভা পায়, কিংবা বাসাবাড়ির ড্রয়িং রুমে, তবে ভেঙে গেলে কিংবা পুরাতন হলে চেঞ্জ করা যায় খুব সহজে। কেয়া ভাষা খুঁজে পেল না কিছু বলার, চিৎকার করে মলির দিকে তেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ফাহাদ রুমে ঢুকে পড়ে। কেয়ার বাড়ানো হাত ধরে ফেলে কঠিন স্বরে বলে ওঠে, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার। কেয়া পিছিয়ে হেসে ওঠে, মিসেস আবিদ, আমার আর তোমার মধ্যে পার্থক্য কি? আমি যদি আবিদের শোপিস হয়ে থাকি তাহলে তুমি কার শোপিস? কেয়ার দাঁড়ালো না, হাসতে হাসতে বের হবার আগে পিছন ফিরে তাকিয়ে আবার বলে, তবে মলি তোমাদের মানিয়েছে বেশ। তাই বলছি, তুমি যেহেতু কাউকে পেয়েই গিয়েছ,
নিচ থেকে সরে গেলে আবিদ আমাকে ঘরের শোপিস না, ঘরের মালকিন বানাতে বাধ্য। ভেবে দেখো প্রস্তাবটা। মলি কাঁদছে, কোনো শব্দ ছাড়া নীরবে কান্না। এই ট্যুরের মজাটাই নষ্ট হয়ে গেল। রুমকি কাছে বসে বলল, ওই নষ্টা মেয়েটা যা বলে গেল এসব ভেবে কাঁদছ? মলি, তুমি আগের চেয়ে কত স্ট্রং হয়েছো জানো? তুমি নিজের জন্য ফাইট করতে শিখেছ। আমি কতটা খুশি হয়েছি জানো? রুমকি মলিকে জড়িয়ে ধরে। পলাশ ভরাট কণ্ঠে বলে ওঠে, আমার যা মনে হলো আবিদ ভাই একটা ধাক্কা খেয়েছে। তোমার লুক আপ, গেট আপে প্রথম ধাক্কা রেশ কাটতে না কাটতে তোমার কথার জবাবে আরও বিশাল ধাক্কা খেয়েছেন। তবে মলি, তোমাকে এভাবেই স্টিক থাকতে হবে। ফাহাদের দিকে মলি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সরি ফাহাদ, আমার জন্য এতগুলো বাজে কথা শুনতে হলো। ফাহাদ রাগত স্বরে বলে, ও প্লিজ মলি, সরি কেন বলছো? আমি চিন্তা করছি অন্য কিছু। আবিদ ভাইকে কেয়া কিছু বললে এই ব্যাপারে উনি কিভাবে রিয়েক্ট করবে। রুমকি খুশিতে লাফিয়ে ওঠে, এই ফাহাদ, আমরা তো এটাকে কাজে লাগাতে পারি পজিটিভভাবে। তাতে যদি আবিদ ভাই এসব থেকে ফিরে আসে জেলাসির চোটে। মলি অবাক হয়ে তাকিয়ে থাকে, কি বলছে এরা এসব? কিন্তু বাকি তিনজন মিটিমিটি হেসে তার দিকে তাকিয়ে আছে। রবিবার সকাল, এত সুন্দর সকালটা বোধহয় মলি আগে কখনো দেখেনি। পাখির কোলাহলগুলো গান মনে হচ্ছে। চিলতে চিলতে রোদগুলো জানালার পর্দার ফাঁকে ফাঁকে খেলা করে যাচ্ছিল। মলির মনটা পড়ে থাকে সেই ছোটবেলার বাড়িতে। বারান্দা পেরিয়ে উঠুন, বড়ই গাছ, পেয়ারা গাছ, আম জাম গাছ। সে আম গাছের ডালে দোলনা ঝুলানো, আর তাতেই সারাদিন কেটে যেত মলির। ছেলেবেলা যতটা সুন্দর আর চিন্তা ভাবনাহীন কেটেছে, বড় হওয়ার সাথে সাথে আতঙ্ক, নতুন নতুন সমস্যা, সব কিছু বেড়েছে। জীবনটা অনিশ্চিত হয়ে গিয়েছে। সেদিন রিসোর্ট থেকে এসে মলি জানতে পারে মলির মা ভাইকে ডাকা হয়েছে মলির বাসায়। ঘুম থেকে উঠেছে ময়নার ডাকে, ভাবি সাহেব, ও ভাবি সাহেব, তাড়াতাড়ি উঠেন, উইটা দেখেন কেডা কেডা আইছে। মলি চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে এসে দেখলো মলির মা ভাই মাসুদ এসেছে। তাদের দেখে মলির বুঝতে বাকি নেই যে আবিদই তাদের আসতে বলেছে। কিন্তু মলির কোনো হেলদোল নেই। ধীরে সুস্থে ডাইনিংয়ে এসে জগ থেকে ঢেলে এক গ্লাস পানি খেলো। তারপর তাদের সামনে এসে বসলো। বসতে বসতে বলল, নাস্তা করে এসেছো তোমরা, নাকি ময়নাকে বলবো নাস্তা দিতে টেবিলে? মলির এত স্বাভাবিকতা দেখে মাসুদ চটে গেল। সে কঠোর গলায় বলে উঠল, এসব কি শুনছি মলি? তুই বাচ্চাদের নিয়ে একদল ছেলেদের সাথে গাজীপুরে গিয়েছিলে বেড়াতে? তোর কি মাথা পুরোটাই গিয়েছে? মলি কিছু বলল না। গ্লাসে আস্তে করে চুমুক দিয়ে দিয়ে পানি খাচ্ছিল। মলির মা জোরে সোরে বলে, তোকে কি জিজ্ঞেস করছে তোর ভাই? কথার জবাব দিচ্ছিস না কেন? লজ্জা শরমে মাথা খেয়েছিস তুই? আবিদ এসে পড়ে, তারপর বলে, ওকে আর কি জিজ্ঞেস করছেন আপনারা? আমি তো সব বলেছি। এখন আপনাদের ডেকেছি শুধু আপনাদের মেয়েকে আপনারা বুঝিয়ে যান। সে বুঝতে না চাইলে সাথে নিয়ে যান। মলির মা একদম মিয়ে যায়। সোফা থেকে উঠে এসে আবিদের সামনে দাঁড়ায়। মিনতির সুরে বলে, বাবা তুমি রাগ করো না, আমি বোঝাচ্ছি ওকে। তেরে এসে মলির দিকে বলে ওঠে, এই মলি, উঠ এখনই, আবিদের কাছে মাপ চা। আর কখনো তুই আবিদের অনুমতি ছাড়া কোথাও যাবি না, বল এখনই। মলি তখনও চুপচাপ বসে আছে। মাসুদ ও মলির মা আবিদকে বুঝিয়ে যাচ্ছে যে মলি ভুল করেছে, সে সংসারে মনোযোগ দিবে, বাচ্চাদের নিয়ে বিজি থাকবে, আরও নানান কিছু। ঠিক তখনই মলি উঠে চলে যাচ্ছিল। মাসুদ মলির হাত ধরে ফেলে, তারপর চেঁচিয়ে ওঠে, কথা কানে যাচ্ছে না তোর? আবিদ ভাইয়ের কাছে মাফ চা। মলি তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, সব তো তোমরাই বলছো, মাফটাও তোমরাই চাও তবে। ঠিক তখনই মলির গালে কষে থাপ্পড় পড়ে। মাসুদ থাপ্পড় দেওয়ার পরও মলির কোনো পরিবর্তন হলো না। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি কোনো অন্যায় করিনি। তাহলে কেন সরি বলবো? তোমরা আমার চেয়ে বেশি আবিদকে আপন ভেবে থাকলে তাই সই, কিন্তু যে অন্যায় আমি করিনি সেটার জন্য সরি আমি কেন বলবো? সরি বলতে হলে আবিদ বলবে, সাথে কেউ বলবে। সরি বলবে আমার বিশ্বাস ভাঙার জন্য, আমার এত বছরের সংসারে অশান্তি আনার জন্য, আমার বাচ্চাদের থেকে তার বাবাকে সরিয়ে নেওয়ার জন্য, আমার এই সংসারে এত ত্যাগের কোনো মূল্যায়ন না করার জন্য। আমি সরি বলবো না। মাসুদ, মলির মা আর আবিদ কিছুক্ষণ বনে ছিল। তারপর মলির মা বলে ওঠে, বিয়ের আগে পরে ছেলে মানুষের একটু একটু মেয়েঘটিত সমস্যা থাকি, আবিদের থাকলে থাকুক। তুই কেন নতুন করে নাগর খোঁজা শুরু করলি? মলি স্তব্ধ নিশ্চল চোখে চেয়ে মাকে বলে, নাগর আমি খুঁজিনি, আমার জন্য সতীনের ব্যবস্থা করা হচ্ছে।
মাসুদ মাকে তাড়া দিয়ে বলে, চলো মা, এখানে থেকে লাভ নেই, আমাদের কথারও দাম নেই। আবিদ ভাই, আপনি যা ইচ্ছা আপনার স্ত্রীর সাথে করতে পারেন, আমাদের কোনো অভিযোগ নেই। শুধু একটাই কথা, মলি যেন আমাদের বাসায় গিয়ে না উঠে। যে মেয়ে স্বামীর ভালো নিজের ভালো বোঝে না, সেই মেয়েকে আমাদের বাড়িতে জায়গা দেওয়া যাবে না। আমি চাই না ও আমার সংসারে গিয়ে অশান্তি করুক। মাসুদ ও তার মা চলে গেছে। মলি আগের মতোই দাঁড়িয়ে আছে। যতটুকু নিজের মনোবল গড়েছিল ততটুকুই ভেঙে গুড়িয়ে দিল তার আপন ভাই ও মা। আবিদ মলির কাছে আসে, হাত দুইটা ধরে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলতে থাকে, যা হয়েছে সব ভুলে যাও। আমি তো সত্যি বলতে চাই না তুমি আমাকে আমার সংসার ফেলে চলে যাও। আমি বরাবরই চেয়েছি তুমি আমার সংসারের রানী হয়ে থাকো। মলির চোখ ধক করে জ্বলে ওঠে। তাহলে রানীর জায়গা রানীর সম্মান বুঝি এভাবে করতে হয় আবিদ? আবিদ হেসে ওঠে, আরে বোকা, তোমার ভাই আর মাকে এনেছি তোমাকে বোঝানোর জন্য। আমি তোমাকে ছেড়ে দিলে তোমার যে যাবার জায়গা নেই কোথাও, সেটা তো তুমি রিয়েলাইজ করতে পারতে না। এখন ঠিকই রিয়েলাইজ করতে পারবে। আর আশা করি আমার অ্যাগেনস্টে কিছু করার সাহস করবে না তুমি। মলি ফেল ফেল করে চেয়ে থাকে। আবিদকে তার কাছে পিশাচ লাগছে। নিচে নামতে নামতে সে বিন্দু পরিমাণ সম্মানবোধের জায়গা রাখেনি মলির জীবনে। মলি চোখ মুছে আবিদকে বলে, তুমি যদি নিজের ইচ্ছা মতন চলতে পারো তবে আমি কেন পারবো না? আবিদ কঠোর কণ্ঠে বলে ওঠে, বিকজ ইউ আর মাই ওয়াইফ। এবং আমি একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের জীবনে অনেক নারী থাকতে পারে, কিন্তু তাই বলে ঘরের বউ বাইরে ফষ্টি নষ্টি করে বেড়াবে? আবিদ, মলি চিৎকার করে ওঠে, আমার এত অধপতন হয়নি যে আমি নিজেকে তোমার কাতারে ফেলবো। ওরা আমার কলেজ লাইফের বন্ধু। আমি কখনোই তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা তাদের বলিনি, বরঞ্চ তুমি নিজেই নিজের মানসম্মান খুইয়েছ। আবিদ দাঁতে দাঁত চাপে, যা হবার হয়েছে, এখন থেকে এসব টাইম স্পেন্ডিং বাদ দাও। তোমার কাজ আমার ঘর আর বাচ্চা সামলানো, বাইরে টই টই করা না। মলি আবিদের চোখের দিকে তাকিয়ে বলে, আর ঘরের মালিক জলজ্যান্ত মানুষটাই ঘরে থাকে না, তাহলে ঘর সামলে কি হবে আবিদ? রুমকির বাসার ড্রয়িং রুমে সবাই বসেছিল। টপিক একটাই, মলি ও তার সংসার। মেয়েটা সেদিনের পর একদম ভেঙে পড়েছে। আগেও ভেবেছিল কখনো মায়ের বাড়িতে যাবে না, যত কিছু হোক। কিন্তু সেদিন আবিদ সবকিছু এমনভাবে মলির ভাই ও মায়ের সামনে তুলে ধরেছে যে সবকিছু মলির বিপক্ষে চলে গিয়েছে। দোষ না করেও মলিকে অপরাধী বানানো হয়েছে। এই মুহূর্তে মলির মনে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা প্রয়োজন ছিল, তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। নিজের বলতে মলির কিছুই নেই, সবই আবিদের। এত বছর সংসার করার পরও আজ আবিদ বের করে দিলেই সংসারের কিছুই তার থাকবে না। গত কয়েক রাত নির্ঘুম কেটেছে মলির, তার ওই নিশানা চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমকি নীরবতা ভাঙল। আন্টি কি তোমার হয়ে কিছুই বলল না? আর ভাইয়াও? বিষণ্ণ কণ্ঠে মলি বলে, কি বলবে? ওরা হয়তো এই ভয়ে আছে যে 2 বাচ্চা নিয়ে না জানি আবার তাদের সংসারে গিয়ে উঠি। আর মার তো এখন বয়স হয়েছে, ভাইয়া ভাবি যা বলবে সংসারের শান্তির জন্য তাই করবে। বুকের ভিতরে লুকিয়ে থাকা কান্নার ঢেউ দলা পাকিয়ে আছে গলাতে, কিন্তু মা হয়ে মেয়েকে বুঝবে না। রুমকি হতাশ হয়ে বলল কথাটা। ফাহাদ কথা বাড়ালো, দেখো আঙ্কেল বেঁচে নেই, আন্টি ভাইয়াদের সাথে থাকেন। আন্টির হয়তো সেজন্য কোনো প্রকার অশান্তি না করে মলিকে বোঝাতে চেয়েছে, তাই বলে আন্টিও এই কথা বলবে? আর ভাইয়া, থাপ্পড় দেওয়াটা কি বাড়াবাড়ি না? ফাহাদ দীর্ঘশ্বাস ছাড়লো। বাদ দাও, এখন কি ভাবছো তুমি? কি করবে বলে ঠিক করেছ? মলি আনমনে উত্তর দিল, ভাবছি আর ভাবছি আমি কি ভালো পারি যা দিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারি। ফাহাদ মলিকে প্রস্তাব দিল, তুমি চাইলে আমার অফিসে জয়েন করতে পারো। অন্য কোথাও করলে তো এক্সপিরিয়েন্স চাইবে, অথবা লং টাইম গ্যাপের কারণে জব হবে না, কিন্তু আমার অফিসে ইজিলি ঢুকতে পারবে। আমি আসলে জবে ঢুকতে চাচ্ছি না, অন্য কিছু করতে চাই। মলি ঝটপট উত্তর করলো। রুমকি একটু ভেবে বলল, আচ্ছা এখনই তাড়াহুড়ো করে কিছু ভাবতে হবে না, কিংবা কিছু করতে হবে না। ফাহাদ বলে উঠল, তুমি জবের ব্যাপারে আরেকটু ভাবো, যখন চাইবে তখনই আমি জয়েনিং করাতে পারবো। আফটার অল আম দ্য বস। কোন এক ব্যস্ত দিনে অফিসের কাজে আবিদ তার সাইট ভিজিটে গিয়েছে। আবিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোহেল সাহেব অনেকক্ষণ যাবৎ আবিদকে কল দিচ্ছে, কিন্তু আবিদ ধরছে না।
সাইট ভিজিট করে ব্যাক করার সময় ভাবলো কেয়াকে নিয়ে রাতে ডিনার করে একেবারে বাসায় যাবে। ইদানিং কেয়া আরও সুন্দরী হয়ে উঠেছে। দিন দিন কেয়ার প্রতি তার নেশা বেড়েই চলছে। আবিদ যখন ডিনারে বসলো মাত্র খাবার অর্ডার দিয়ে কেয়ার সাথে আলাপ মাত্র জমে উঠেছে। সেই ফাঁকে ফোন বের করে জাস্ট চেক করছিল। এতগুলো কল দেখে সোহেলকে কল ব্যাক করলো। হ্যালো সোহেল সাহেব, এতবার কল দিয়েছেন, সব ঠিক আছে তো? স্যার, একটা ঝামেলা হয়ে গিয়েছে। কি ঝামেলা, বলে ফেলুন। আবিদ চিন্তিত গলায় বলল, স্যার, কানাডিয়ান ডিলটা আমরা পাইনি, খুশরু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পেয়েছেন। হোয়াট? আবিদ উত্তেজনায় উঠে দাঁড়ায়। আপনি বুঝতে পারছেন এই ডিলটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট ছিল? স্যার, যতটুকু জানি তারা আমাদের থেকে আরও অনেক ফ্যাসিলিটিস তাদের দিয়েছে। তাছাড়া প্রফিটও তারা কম নিচ্ছে। ডলারের মূল্য বেড়ে যাওয়াতে কানাডিয়ানরা আমাদের যে অফার দিয়েছিল, খুশরু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজরা আরও কম প্রফিটের হিসেব দিচ্ছে। পণ্যের রেট তারা অনেক কম ধরেছে, কিন্তু আমি কত রেটে প্রোডাক্ট ডেলিভারি করছি সেটা তারা জানলো কিভাবে? স্যার, জেনেছি কিনা তা তো জানি না, মোদ্দা কথা আমাদের পুরাই লস। অলরেডি আপনি নতুন গার্মেন্টসের সাইট দেখে ফেলেছেন, আবার অনেক প্রোডাক্ট স্যাম্পল হিসেবে তারা নিয়েছে। আমি তো ভাবতেই পারছি না তাদের পিছনে এত খরচ করার পর তারা ডিল কিভাবে ফাইনাল না করে থাকে। মিস্টার সোহেল, শুধু তো কানাডিয়ান না, তারা দুবাই প্লাস কানাডিয়ান জয়েন্ট প্রজেক্ট নিয়ে এসেছিল। এনিওয়েজ, আমি সকালে আসছি অফিসে, দেখছি ব্যাপারটা। আবিদ ওয়ালেট পকেটে নিয়ে কেয়ার দিকে তাকিয়ে বলল, সরি, উঠতে হচ্ছে, চলো। গাড়িতে বসে কেয়ার সাথে কোনো কথাই বলল না আবিদ। চিন্তিত হয়ে ড্রাইভ করতে থাকে এক মনে। কেয়াই আগ থেকে জিজ্ঞেস করলো, এটা কি গাজীপুরে সেই প্রজেক্টটা? আবিদ শুধু হু বলল। মাথা কাজ করছে না, কিন্তু মাথা ঠান্ডা রাখা জরুরি, তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টায় আছে। আমার মনে হয় এখানে মলি কিংবা তার ফ্রেন্ডদের হাত আছে। শুনেছি মলির ফ্রেন্ড ফাহাদ বড় বিজনেস হোল্ডার, কোনোভাবে সে এখানে বাধা দিয়ে থাকতে পারে। আবিদ অবাক চোখে বলে, সে জানবে কিভাবে আমি কি অফার করছি? আর যে কোম্পানি ডিলটা পেয়েছে সেটার সাথে ফাহাদ সাহেবের কি সম্পর্ক? সেটা তো আমি জানি না আবিদ। আমার মন বলছে মলি কোনোভাবে জানতে পারে আর প্রতিশোধ নেওয়ার জন্য এমন করাতে পারে ফ্রেন্ডকে দিয়ে। এমনও হতে পারে ফাহাদের পরিচিত তারা। কেয়া কনফিডেন্স দিয়ে কথাগুলো বলতে থাকলো। কী সব উল্টাপাল্টা যুক্তি দিয়ে যাচ্ছ? এমনিতেই মাথা গরম আমার, প্লিজ আর মাথা খেও না। আবিদের কর্কশ স্বরে কেয়া চুপ হয়ে গেল। আবিদ জীবনও বিশ্বাস করে না এসবে মলির হাত আছে। মলি যে যথেষ্ট অনেস্ট মেয়ে তা আবিদ ভালো করেই জানে। এসব উল্টাপাল্টা কথা কেয়া ইচ্ছা করেই বলছিল। কেয়া চাচ্ছিল আবিদ দিন শেষে সান্ত্বনা খুঁজতে যেন কেয়ার কাছে আসে, মলির কাছে না। সেই রাতে আবিদ বাসায় ফিরে নিজের রুমে চলে এসেছে। ফ্রেশ হয়ে চুপচাপ বিছানাতে বসেছিল। শান্ত হয়ে বসে কিছু ভাবার সময় শুনতে পেল তার মেয়ে তিতলি গান গাইছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বেশ কিছুক্ষণ গান চলার পর আবিদ ভাবছিল ঘুমিয়ে পড়বে। মাথাটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে। এই প্রজেক্ট হাতে নিবে বলে অনেক বড় অঙ্কের লোন নিয়ে ফেলেছে অলরেডি। ভেবেছিল প্রজেক্টের প্রথম বছরই 40% শোধ হয়ে যাবে। বিছানায় গায়েলিয়ে দিতেই নতুন কণ্ঠস্বর শুনতে পেল। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা তোমারে হৃদয়ে রাখিতে। মলির কণ্ঠে বেজে চলছে গান। অনেক বছর বাদে নতুন করে তারই পছন্দের রবীন্দ্রসঙ্গীত মলি গেয়ে চলছে। আবিদ ঘুমে তলিয়ে গেল। উঠল ভোরে পাখির কলতানে। সবার আগে নাকি দোয়েল পাখি জেগে ওঠে। তার শীষটাও খুব মিষ্টি। বারান্দায় দাঁড়াতে হিম বাতাস গা ঠান্ডা করে দিল। বারান্দা থেকে বের হয়ে আবিদ হাঁটা ধরল সিঁড়ির দিকে। সকাল সকাল জগিং সেরে অফিসে যাবে সে। প্রায় 1 ঘন্টা পর বাসায় ফিরে এসে দেখলো টেবিলে নাস্তা রেডি করতে ব্যস্ত মলি। আবিদ তখনও কিছুই বলল না, চলে গেল ফ্রেশ হতে। আবিদ যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নামলো ততক্ষণে মলি বাচ্চাদের নিয়ে বের হবে এমন অবস্থা। আবিদ গমগমে কণ্ঠে বলে ওঠে, তিতলিকে কি কোনো গানের টিচার দিয়েছ নাকি তুমিই শেখাচ্ছ? মলি বেশ অবাক হলো। আজ কতদিন পর আবিদ কথা বলছে। মলি দিন গুনেনি। ব্যাগ কাঁধে নিতে নিতে বলে উঠল, বাসায় টিচার দেয়নি, বাংলাদেশ শিশু একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছে, বাকিটা আমিই প্র্যাকটিস করাই।
আবিদ মুখে পরোটা ডিম দিতে দিতে বলল, ভালোই, এই পর্যন্তই। তারপর মলি তার গন্তব্যে চলে গেল আর আবিদ তার অফিসে। অফিসে সে শুনে কে আসেনি, কেন আসেনি জানতেই ফোন দেয়, অথচ ফোন রিসিভ করছে না কেউ। আবিদ একটু বিরক্তই হলো। এমন সময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার সোহেল তাড়াহুড়ো করে আবিদের কেবিনে ঢুকলো। স্যার, আপনি কি বিজি? আবিদ চোখ তুলে তাকিয়ে বলল, কি ব্যাপার সোহেল সাহেব, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। সোহেল ঢোক গিলে বলল, স্যার কেয়া ম্যাম আর আসবেন না। অবাক নয়নে জিজ্ঞাসু দৃষ্টিতে আবিদ বলল, কেন আসবে না? স্যার কেয়া ম্যাম জনাব খুসরু স্যারের আন্ডারে কাজ করতে জয়েন করেছেন। আবিদ যেন কিছুই বুঝতে পারছে না। কেয়াকে মোটা অঙ্কের মাইনে দেওয়া হয়, তারপরও কেন কে এমন করবে? স্যার সেটা তো বলতে পারছি না, তবে এখন মনে হচ্ছে আমাদের অফিসের অনেক ইনফরমেশন লিক হয়েছে কেয়ার মাধ্যমে। আবিদ দাঁড়ানো থেকে বসে পড়ল। কি থেকে কি হচ্ছে এসব? কেয়ার তো এমন করার কথা না। রাতের আগে কেয়াকে পাওয়াও সম্ভব না। এখন নিশ্চয়ই তার নতুন অফিসে, সেখানে সিন ক্রিয়েট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সোহেল সাহেব আরও কিছু জরুরি কথা সেরে কেবিন ত্যাগ করার পর থেকে আবিদের আবার মাথা ধরে আছে। কেয়ার নাম্বারে অনেকবার ডায়াল করেছে সে, কিন্তু কেয়ার নাম্বার বন্ধ পাচ্ছে সে। কথায় বলে না, বিপদ একা আসে না, সবসময় বিপদ আসে তার সঙ্গী সাথে নিয়ে। রাত 9টা। আবিদ কেয়ার বাসার ড্রয়িং রুমে অপেক্ষা করছে। কেয়া বাসাতে না থাকা আবিদকে এখানে অপেক্ষা করতে হলো। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আবিদ কেয়ার বাসা থেকে বের হয়ে যাবার ঠিক আগ মুহূর্তে কে আসে। আজ হয়তো দেখা না হয় ভালো হতো। আবিদকে দেখে যেন কেয়া মোটো অবাক হয়নি। এই মুহূর্তের জন্যই যেন অপেক্ষা করছিল সে। হ্যালো আবিদ, কী অবস্থা তোমার? আমার কি অবস্থা তুমি জানো না? ঝাঁঝালো স্বরে আবিদ বলে ওঠে। জানলে কি আর আজ করতাম আমি? কতক্ষণ যাবৎ অপেক্ষা করছো? আবিদ অধৈর্যের সাথে কেয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কিভাবে পারলে তুমি এমন করতে? কেয়া হামি তোলার মতন করে কথা বলতে বলতে সোফায় গিয়ে বসলো। কিভাবে পারলাম? কেয়ার তাচ্ছিল্যে সুর বেজে উঠল। আবিদ কেয়ার 2 বাহুতে ধরে দাঁড় করায়, ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করে, কিসের অভাব ছিল তোমার? টাকা পয়সা, গয়নাগাটি কিংবা ফরেন ট্রিপ, কোনো কিছুর অভাব ছিল তোমার? আমার অফিসের সব ইনফরমেশন কিভাবে পারলে লিক করতে? কেয়া আবিদকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আমি লিক করেছি, কি প্রমাণ আছে তোমার কাছে? আর তুমি বলছো কিসের অভাব? তোমার কাছে কি আমি টাকা পয়সাই চেয়েছি? ভেবে দেখো আমি কি চাইতাম। আমি বিবাহিত এবং তোমার অফিসের বস, তা জেনেই তুমি আমার কাছে আসতে। তাহলে এসবের জন্য তুমি প্রতিশোধ নিতে এমন করেছ? তাচ্ছিল্যের সুরে কেয়া বলে, প্রতিশোধ? তোমার কি মনে হয় না তোমার প্রতি আমার এই আচরণ অনেক কম হয়ে গিয়েছে? তোমার পাশে থাকতাম বলে আমাকে সবাই যা না তা বলতো, আর তোমার ওয়াইফ আমাকে সেদিন কম অপমান করেনি। আর আমিও ভালোভাবে বুঝতে পেরেছি তুমি সারা জীবন আমাকে ভোগ করবে, কিন্তু আমাকে গ্রহণ করবে না। আবিদ এবার নিজের রাগ ধরে রাখতে পারেনি, চিৎকার করে যায় কেয়াকে মারতে। ব্যবসা, টাকার জন্যই তো এসব করতি। তুই তো সারা জীবন পায়ের নিচেই থাকবি, ঠিক এই জুতোর মতন। বেঈমান মহিলা তুই। এত দেওয়ার পরও তুই নিজের অবস্থান দেখিয়ে দিলি। আবিদ রাগে কাঁপছিল। তা দেখে কেয়াও অনেকটা পিছিয়ে যায়। থাপ্পড়ের তোরে কেয়া ছিটকে পড়ে টি টেবিলের কোনায় গিয়ে মাথায় আঘাত পায়। এমন কিছু রাজ আগেই করতে পেরেছিল সে, তাই মেন্টালি প্রিপেয়ার ছিল বোধহয়। আবিদ গায়ের কোটটা খুলে ফেলে, তারপর বের হয়ে আসার আগে বলে, তোদের মতন মেয়েরা যে থালিতে খাস সেটাই নোংরা করিস। আবিদ চলে আসার ঠিক আগ মুহূর্তে কেয়া বলে ওঠে, অথচ এই ব্যবসা ছাড়া আবার তোমাদের মতন ব্যবসায়ীদের চলে না। তোমরা আবার তোমাদের বৌদির দিয়ে স্যাটিসফাই হও না। আশ্চর্য। হাঁপাতে হাঁপাতে বলে, কি চেয়েছিলাম আমি কি চেয়েছি যে তুমি মলিকে ছেড়ে দাও? আমি শুধু চেয়েছি তুমি আমাকে বিয়ে করো, যাতে করে আমাকে কেউ খারাপ না বলুক, আমার ছেলে মিথ্যে হলো একটা পরিচয় পাক। অথচ পেয়েছি শুধু অপমান। আমিও আমার পথ খুঁজে পেয়েছি। তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। আর কখনো আমার গায়ে হাত তুলতে আসবে না। তোমার সর্বশান্ত হবার দিন কেবল শুরু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মিস্টার আবিদ হাসান চৌধুরী। আবিদ নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সে গাড়ি চালাচ্ছিল আর অস্থির হয়ে পড়ছিল। কেয়াকে সে অনেক ট্রাস্ট করত, তাই হয়তো অনেক ক্ষেত্রে টাকা পয়সার ভারও তাকে দিত। কোন খাতে কোনটা খরচ হবে, কত উঠাতে হবে, সবই কেয়া জানত।
অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে সব ইনফরমেশন যাবার আগে কেয়ার কানে অনেক কিছু আসতো, কারণ আবিদ তার সামনেই সব কাজ করত। এখন এই রাতে ব্যাংকের কোনো ডকুমেন্টস চেক করা সম্ভব না, তাই সকালের অপেক্ষা করতে হবে। কিন্তু সকাল হবার আগে কে জানতো আবিদের নসিবে কি আছে। অতিরিক্ত রাগে প্রেশার বাড়িয়ে গাড়িতেই খারাপ লাগা শুরু হয় আবিদের। নিয়ন্ত্রণ হারিয়ে তাই সামনে ছুটে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। ছিটকে পড়া আবিদ তার গাড়ি নিয়ে। শেষ সময় চোখ বন্ধ হবার আগে তিতলি তুতুনের চেহারাটা ভেসে ওঠে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে মলি, ফাহাদ, রুমকি ও তার হাজব্যান্ড পলাশ। মলি নিশ্চুপ, কিন্তু চোখে মুখে আতঙ্কের ছাপ। চোখ বেয়ে অনর্গল নোনা পানি বেয়ে পড়ছে। আপাতত তাকে কেউ সান্ত্বনাও দিচ্ছে না। ভিতরে কি অবস্থা রোগীর তা এখনও কেউ জানে না। সেদিন রাতে একটু তাড়াতাড়ি মলি বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ে। আসলে ঘুম তো ভালো হচ্ছিলই না, বারবার কেমন যেন অস্থির লাগছিল। শেষ পর্যন্ত ঘুমাতে ঘুমাতে রাত 12টা বেজে যায়। রাত 12টা কিংবা 12:30 নাগাদ মলির নাম্বারে কল আসে। বেশ কয়েকবার রিং বাজলেও মলি রিসিভ করতে পারেনি, ঘুমের রেশ কাটছিল না বলে। যখন কল রিসিভ করলো তখনই টের পেল সে জীবনের এক নতুন অধ্যায় পদার্পণ করেছে। ঘুম জড়ানো কণ্ঠে আতঙ্ক নিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে জানানো হলো আবিদ অ্যাক্সিডেন্ট করেছে। তারপর বাচ্চা দুইটাকে ময়নার কাছে রেখে ড্রাইভারকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো মলি। পথে মধ্যে ফাহাদের কথা মনে পড়ল তার। বিপদে সবচেয়ে ভরসা করা যায় এমন বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষী সে। এত রাতে মলির কল পেয়ে ফাহাদও ভরকে যায়। হ্যালো বলার পরিবর্তে বলে ওঠে, মলি, এত রাতে কোনো সমস্যা? কান্নার দমকে মলি কথাই বলতে পারছিল না। প্রচণ্ড ভয়ে মলির গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। বুকের মধ্যে মনে হচ্ছিল কেউ শক্ত কোনো ইট বা পাথর দিয়ে চেপে ধরেছে। তাই কান্না করে ওপাশ থেকে মলি কি বলছিল তা ফাহাদ বুঝতেও পারছিল না। চিন্তিত হয়ে ফাহাদ বলল, তোমার সাথে কেউ থাকলে তাকে দাও প্লিজ, আর শান্ত হও, কিচ্ছু হবে না, আমি আসছি এখনই। তারপর মলি ড্রাইভারকে ফোনটা ধরিয়ে দিলে ফাহাদ জানতে পারে আবিদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ফাহাদ হসপিটালের ঠিকানা নিয়ে সেখানে একেবারে চলে যাবে বলে ঠিক করলো। হাসপাতালে তারা যখন পৌঁছালো ততক্ষণে আবিদকে ওটিতে নিয়ে গিয়েছে। মলি ততক্ষণে শান্ত, কিংবা বলতে পারেন একদম স্তব্ধ হয়ে গেল। জলজ্যান্ত মানুষটা হাসপাতালে শোয়া, ভাবতেই গায়ে কাটা দিচ্ছিল। আবিদের ডায়াল নাম্বারে সোহেল সাহেবের নাম্বার ছিল বলে তার সাথে আগে কন্ট্যাক্ট করা হয়েছিল। আপাতত ফ্যামিলি মেম্বার হিসেবে ওনার কথা মতোই ট্রিটমেন্ট শুরু করেছে ডাক্তার। প্রায় 3 ঘন্টা পর মলি, ফাহাদ আর সোহেল সাহেব কথা বলার সুযোগ পেয়েছে ডাক্তারের সাথে। ছোট একটা কনসালটেন্ট রুম। ডাক্তার বসে আছে তার টেবিলে, একটা কম্পিউটার রাখা। মলি, ফাহাদ আর সোহেল সাহেব ঢোকার সাথে সাথেই ডাক্তার তাদের বসার ইশারা করে জিজ্ঞেস করলেন, মলিকে, আপনি কি হন ওনার? মলির আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আমি ওনার ওয়াইফ। কি অবস্থা ওনার? উনি বাঁচবেন তো? ডাক্তার মুখে কিছু না বলে একটা এক্সরে বের করলো। তারপর বোঝানো শুরু করলো, এই যে দেখুন ওনার কন্ডিশন। এই যে ওনার বাম পায়ের ফিমার মাঝ বরাবর ভেঙে গিয়েছে, আর মাথায় তীব্র আঘাত পাবার ফলে প্রচুর ব্লিডিং হয়েছে। অলরেডি 2 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। মাথার আঘাতটা রিকভারি হতে অনেক বেশি সময় লাগবে। আমরা অলরেডি একজন নিউরোসার্জনকেও অ্যাসাইন করেছি। মেন সমস্যা অন্য জায়গায়। ফাহাদ স্মিত কণ্ঠে বলল, জি বলুন, কি সমস্যা? মলির অবস্থা ততক্ষণে শোচনীয়। চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। মুখে কান্নার কোনো শব্দ করতে না পেরে গলায় দলা পাকিয়ে আসছে সব। তাই গলাটাও ব্যথা শুরু হয়েছে। সেদিকে পাত্তা না দিয়ে সেও বলল, আপনি বলুন ডাক্তার, আর কি কি সমস্যা? ডাক্তার এবার একটা ব্লাড রিপোর্ট দেখিয়ে বলল, উনি হার্ট অ্যাটাক করেছেন। এই যে দেখুন ওনার ট্রিপোনিন আইয়ের মাত্রা প্রায় 20 গুণ বেশি। গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চালানোতে অ্যাক্সিডেন্ট করেছেন ঠিকই, কিন্তু কোনো কারণে হাইপার টেনশনে ছিলেন, তাই একটা অ্যাটাকও হয়েছে। আপাতত উনি অবজারভেশনে আছেন। 2 দিনের মাঝে ইমপ্রুভ হলে আমরা ফার্দার ট্রিটমেন্টের কথা ভাবব। মলি ঢুকরে কেঁদে উঠল। ডাক্তার আর কিছু বলার সুযোগ দিল না। মলির এমন অবস্থায় সোহেল সাহেব কিছু বলার সাহস পেলেন না। উনি ঠিকই আন্দাজ করতে পেরেছেন ওনার স্যার ঠিক কী কারণে এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, কিন্তু এমন পরিস্থিতিতে মুখ খুলতে চান না। যাবার আগে শুধু বলে গেলেন, ম্যাডাম আল্লাহকে ডাকুন, আমি এসে এসে খোঁজ নিয়ে যাব, আর অফিস সামলানোর জন্য আমি আছি। আপনি শুধু স্যারের পাশে থাকুন। এই কয়টা দিন কী যে অমানবিক কষ্টে গিয়েছে মলির,
তা যারা ওকে কাছ থেকে দেখেছেন তারাই বুঝতে পেরেছেন। বাচ্চা দুইটাকে বাসায় রেখে সারাক্ষণ হাসপাতালে পড়ে থেকেছে। বেলায় বেলায় এসে রুমকি আর পলাশ খোঁজ নিয়েছে। ফাহাদ পাশ থেকে সরেইনি। এমন অবস্থাতে আসেনি কেবল মলির ভাই আর মা। ওদের কাছে যেন মলি মৃত। রুমকির বাসার টেরেসে ছোটোখাটো পার্টির আয়োজন করা হয়েছে। জলমলে তারার আলো ছাড়াও বিশাল এই ছাদটাই যেন তারার মেলা হয়ে উঠেছে। মূলত আজ রুমকির অফিসে প্রমোশন হয়েছে বলে পলাশ কাছের কিছু মানুষকে নিয়ে পার্টির আয়োজন করেছে। সেখানে রুমকির কয়েকজন কলিগ ছাড়াও ফাহাদ ও মলি এসেছে। গত 1-1.5 মাসে টানা হাড়ভাঙা পরিশ্রমে মলি আরও শুকিয়ে গেছে। ব্ল্যাক হোয়াইট স্ট্রাইপ একটা জর্জেট শাড়ি পরেছে আছে। তাকে দেখে রুমকি এগিয়ে এসে বলল, এসেছো তাহলে, যা ব্যস্ত হয়েছে আজকাল। মলিন হেসে মলি বলল, তা তো কিছুটা হয়েছি বটে। অফিস, বাচ্চাদের সামলে হিমশিম খাচ্ছি। আর আবিদ তো আছে। কী অবস্থা আবিদ ভাইয়ের? রুমকি কোকের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, কয়েকদিন যাবৎ ময়না অথবা আমি হুইল চেয়ার করেই বাইরে নিয়ে যাই। পায়ের প্লাস্টার খুলতে খুলতে আরও 1 মাস, কিন্তু সারা রাত ঘুমায় না। জিজ্ঞেস করলে কি খারাপ লাগছে, শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেললে। রুমকি দায়সারাভাবে বলে, দেখো আমি চাই না তোমার বাচ্চারা বাবার আদর না পাক, কিন্তু আল্লাহ পাকের বিচার অনেক কঠিন। ওনার শিক্ষা হওয়া দরকার ছিল। মলি কষ্ট নিয়ে বলে, প্লিজ এভাবে বলো না। আমি তো ওকে ভালোবেসেছিলাম। সে আসলেই কষ্ট পাচ্ছে। আজকাল তো কথাও কম বলে। তবে রুমকি সত্যি বলি, আমার মনে হয় এখন আমার কেয়ার নেওয়াটা ভালোবাসার পর্যায়ে পড়ে না বোধ হয়, শুধু দায়িত্ববোধ বলতে পারো। রুমকি মাথা 2 দিকে হেলিয়ে দুলিয়ে বলে, তোমার বুকে অভিমানের পাহাড় জমেছে ডিয়ার, তাই এ কথা বলছো। অভিমান পড়ে গেলে তখন ভালোবাসাই দেখা যাবে। মলি ম্লান হাসল, তোমরা পাশে আছো বলেই আমি এখন কত কিছু করতে পারছি। ওর অফিস সামলানো খুবই টাফ। সোহেল সাহেবের মতন অনেস্ট লোক আছে বলে আমি নিশ্চিন্ত থাকতে পারি। ফাহাদ গিটারে ঠিক তখনই টুংটাং শব্দ তুলল। রুমকি কথা না বাড়িয়ে মলিকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। ততক্ষণে গান গাওয়া শুরু করেছে সে। ভিজছে কাক, আয়না থাক, দেখুক তোমায় ফুলের দল, পথের বাঘ আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল, শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়ে গল্প হোক। জানি তোমার ছন্দে অন্তমিল, তোমার ঊর্ধ্বগামী, বালিশ ছেঁড়া স্বপ্ন ধোয়া উঠছে ওরূপ। ফাহাদ বরাবরই অনেক ভালো গান করে। গান গাওয়ার অভ্যাস একসময় মলিরও ছিল। এখনও মেয়ের সাথে সাথে গেয়ে ওঠে, কিন্তু আগের মতন কিছু কি আর হয়? ফাহাদ গান শেষ করলে রুমকি মলিকে জোর শুরু করলো গান গাওয়ার জন্য। সাথে ফাহাদ আর পলাশও জোর শুরু করলো, কিন্তু লজ্জায় জড়তায় মলি আড়ষ্ট হয়ে রইল। তখন রুমকি অভিমানী গলায় বলছে, প্লিজ একটু গাও না। আমার পার্টিতে তুমি গান গাইলে এর চেয়ে সুন্দর সময় আর কিছু কি পাবো বলো? মলি অপারগ হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর শর্ত জুড়ে দেয়, আমি জায়গায় দাঁড়িয়ে গান গাইব। রুমকি ইয়ে বলে বাচ্চাদের মতন চিৎকার করে। তখন মলি জায়গায় দাঁড়িয়ে গাওয়া শুরু করলো। এত এত ছুঁয়ে যাচ্ছিল এই গান, এই সুর সবাইকে। সবাই মোহে আবিষ্ট হয়ে শুধু মলির দিকেই তাকিয়েছিল। গান শেষে সবাই অনেক বেশি প্রশংসা করে ওকে সুখের সাগরে ভাসাচ্ছিল। আজকের দিনটা সত্যি ভালো কেটেছে। আবিদের দিন কাটে বিছানায়। গত 1টা মাস বিছানায় কাটিয়ে এখন একটু আধটু হুইল চেয়ারে বসে এখানে সেখানে যায়। বেশিরভাগ সময় বারান্দায় কাটে। শুরুর দিকে মাথার তীব্র যন্ত্রণা ছিল, এখন সেটা অনেকটাই কম, কিন্তু পায়ের ব্যথাটা এখনও আছে। সবচেয়ে বড় সমস্যা হলো রাতে বুক ধরফর করে অনেক, ঘুমাতে পারে না, শ্বাসকষ্ট হয় খুব। ডাক্তারের কাছে সামনের রবিবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এক বিকালে ফেসবুকে আবিদ স্ক্রল করে যাচ্ছিল। কাছের দূরের অনেকেই খোঁজ নেয় তার, কিন্তু কারো মেসেজ বা ফোন কলের আনসার দিতে ইচ্ছা হয় না তার। আজকাল তার মেজাজের অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। নিজের অসুস্থতার জন্য পরনির্ভরশীল হয়ে পড়েছে পুরোপুরি। রাত ছাড়া মলি দেখাও পাওয়া যায় না ইদানিং। ব্যবসাটা আপাতত সেই হাল ধরেছে, সাথে সংসারের হাল তো বটেই। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলো মলিকে ট্যাগ করে তার কিছু ফ্রেন্ড পোস্ট করেছে। প্রশংসাতে উচ্ছ্বসিত সবাই। মলি গান গাইছে।
রুমকি পাশেই দাঁড়িয়ে আছে, সাথে আছে ফাহাদ লোকটাও। অসাধারণ গাইছে গানটা। কিন্তু এই যে মলিকে সবাই এত এত প্রশংসায় ভাসাচ্ছে, ফাহাদ লোকটা দাঁত কেলিয়ে তাকিয়ে আছে তার দিকে। এইসব দেখে আবিদের জাস্ট অসহ্য লাগছিল। চারপাশটা বিদঘুটে লাগলো। মনে হচ্ছিল এই পৃথিবীতে মলির সব আছে, বন্ধু বান্ধব, টাকা পয়সা কিংবা বিশ্বাস করার মতন, ভরসা করার মতন কাছের মানুষ, কিন্তু আবিদের কিচ্ছু নেই। আবিদ বড় একলা অসহায়। আবিদের অফিসে একটা মিটিং ছিল। মলি চাচ্ছিল না মিটিং সে অ্যাটেন্ড করুক, কিন্তু সোহেল সাহেবের কথা রাজি হলো। সোহেল সাহেবের ভাষ্য মতে মালিক থাকা এক ব্যাপার আর না থাকা আরেক ব্যাপার। এতদিন কারখানা, শ্রমিক, মিটিং, তিতলির স্কুল সব মিলে মলি পুরো দস্তুর ব্যস্ত হয়ে উঠেছে। তারপরও রাতে মলি আবিদের রুমে আসে, নার্সের কাছে খোঁজ নেয়। রাত 10টার দিকে নার্স চলে গেলে মলি এই রুমে আবিদের টেক কেয়ারের জন্য থাকে। এখন আবিদ অনেকটা সুস্থ হয়ে উঠেছে বলে মলি কয়েকদিন হলো আবার বাচ্চাদের কাছে ঘুমায়। এই ব্যাপারটাই আবিদ মানতে পারছে না। এতদিন এত কাছাকাছি থেকে এখন মলির এই দূরে চলে যাওয়া, আবার এত ব্যস্ত হয়ে যাওয়াটাও আবিদ ভাবছে। এতদিন মলির উপরে আবিদ অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। উঠতে বসতে মলির সঙ্গ পেয়েছে। এই 1.5 মাসে সে এটাও বুঝতে পেরেছে মলিকে অবহেলা করার পরনারী আসক্ত হয়ে সে মলির সাথে, তার ছেলেমেয়ের সাথে কত বড় অন্যায় করেছে। কিন্তু কি এক অজানা ইগোর জন্য এখনও সরি বলা হয়ে ওঠেনি। সেদিন ফেসবুকেতে মলিকে নিয়ে তার ফ্রেন্ডদের মাতামাতিতে আবিদের ভিতরে একটা ভয় ঢুকে যায়। মলি যদি আবিদকে ছেড়ে চলে যায়, এই সংসার ছেড়ে অন্য কারোর সাথে ইনভলভ হয়, তাহলে আবিদ কি করবে? এসব ভেবে সে সারা সন্ধ্যা মাথা ব্যথা করে ফেলেছে। মলির বাসায় আসতে আসতে রাত 10টা 20 বেজে যায়। নার্স কেবলমাত্র ড্রয়িং রুমে অপেক্ষা করতে করতে বের হয়ে যাচ্ছিল, তখনই মলির প্রবেশ। সরি নার্স আপু, আজ একটু লেট হয়ে গেল আপনার। মলি মলিন হেসে বলল, ইটস ওকে ম্যাম, আসলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে রোগীর ব্যাপারে। মলি একটু চিন্তিত ভঙ্গিতে বলল, এনি প্রবলেম আপু? নার্স বলে ওঠে, না না, তেমন সমস্যা না, আপনি প্লিজ টেনশন নেবেন না। আমি বলতে চাচ্ছি মিস্টার আবিদ অনেকটা রিকভার করেছে, কিন্তু আমার মনে হচ্ছে উনি কিছু নিয়ে ভাবেন সারাক্ষণ। জিজ্ঞেস করলে কিছু বলেন না। আমার মনে হচ্ছে ওনাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। মলি আতঙ্কিত হয়ে বলে, কি বলছেন? নার্স অভয় দিয়ে বলল, আরে আরে আপু, ওনার ফ্রাস্ট্রেশন দূর করার জন্য বলছিলাম, অন্য কিছুর জন্য নয়। মলি নার্সের সাথে কথা শেষ করে আবিদের রুমে এলো। আবিদ তখন এক মনে দেয়ালের দিকে তাকিয়ে কিছু ভেবেই চলছে। মলি আসার শব্দে আবিদ ফিরে তাকায়, মুস্কি হেসে বলে, অনেক সুন্দর গান গাইলে, কেমন হলো প্রোগ্রাম? মলি অবাক হবার ভঙ্গিতে বলল, ভালো। তবে তুমি কিভাবে জানলে আমি গান গেয়েছি? আবিদ কিছু বলল না, তবে ইশারায় কাছে ডাকলো মলিকে। মলি কাছে আসতেই বলল, একটু পাশে বসবে? মলি একটু বিরক্ত হলো, ও প্রচণ্ড টায়ার্ড ছিল। এখন বসে আবিদের অদ্ভুত গল্প শুনতে মন চাইছে না। তবু মনের বিরুদ্ধে বসতেই আবিদ বলল, মলি, আমি ভুল করেছি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবু বলছি, আমাকে কি মাফ করে দেয়া যায় না? মলির মনে হলো পৃথিবীর সপ্তাশ্চর্য কোনো ঘটনা ঘটল। তারপর নিজেকে সামলে বলল, আমি মাফ করার কে আবিদ? তুমি তো কোনো ভুল করনি। ভুল আমি করেছি তোমাকে এত বিশ্বাস করে। ভুল করেছি সবসময় নিজেকে দুর্বল হিসেবে তোমার সামনে প্রেজেন্ট করে। আর আরও ভুল করেছি এই ভেবে যে আমি যেমন তেমনই তুমি পছন্দ করবে, ভালোবাসবে। আমি ভুলেই গিয়েছিলাম আমি 2 বাচ্চার মা। আমাকে ভালোবাসার কিংবা ভালো লাগার কোনো কিছুই আর অবশিষ্ট নেই। মলি আর বসলো না, উঠে চলে গেল। পুরনো স্মৃতিগুলো মাথা চারা দিয়ে উঠল। বুকের ক্ষতগুলোতে মনে হচ্ছে কেউ মরিচ ঢেলে দিচ্ছে। মানতে পারছে না সে, এই সংসার ছেড়ে যেমন যেতে পারছে না, আবার এই মানুষটাকে মেনে নিয়ে সামনে আগানোতে মন টানছে না, একদমই না। যখনই কিছু ভুলে চায়, সে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠবেই। আর তখন এই ঘর, এই সংসার, এই জীবন সব তেতো হয়ে উঠেছে। জীবন নতুন করে ভাবাচ্ছে। এই 1.5 মাসে মলি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখেছে। সে জীবনে নিজের জন্য বাঁচতে ইচ্ছা হয়। হাঁপিয়ে গেলেই ইদানিং গান গাইতে বসে পড়ে হারমোনিয়াম নিয়ে। ছেলে মেয়েকে নিয়ে নিজের মতন সময় কাটায়। আর আবিদ খুব করে চায় একটু সময় তার সাথেও কাটানো হোক।
কিংবা তাদের সাথে সেও জয়েন করুক, কিন্তু সম্ভব হয় না। যতবারই চেয়েছে ততবারই মলি এড়িয়ে গিয়েছে। একদিন তো রাতে মলি ঘুমানোর প্রস্তুতি নিতে আবিদ এক নাগারে ডাকতেই থাকে। মলি ত্রস্ত পায়ে এগিয়ে তার রুমে আসতেই আবিদ বলে, দরজা বন্ধ করে এসো। মলি তখন কপাল কুঁচকে বলে, কি লাগবে সেটা বলো। আবিদ নির্বিকার ভঙ্গিতে বলে, তোমাকে লাগবে। মলি যেন এই কথা শুনে ভরকে যায়। সবকিছু খেয়াল হতেই বলে, মানে? কেন, শুনতে পারছো না নাকি বুঝতে পারছো না মলি? আমার তোমাকে চাই। মলি কিছু না বলে চলে যেতে নিলে আবিদ আবার ডেকে ওঠে। মলি তেতে উঠে বলে, কি সমস্যা আবিদ? এভাবে কেন চেঁচিয়ে ময়নার বাচ্চাদের শুনিয়ে ডাকছ? আমি বললাম তো তোমাকে লাগবে, তুমি শুনেও কেন চলে যাচ্ছ? মলি তখন কঠোর ঠান্ডা চাহনি দিয়ে বলে, আমাদের মাঝে এ ধরনের কোনো সম্পর্ক নেই আবিদ, ভুলে গিয়েছ? আবিদ নাছোড়বান্দা, তবু বলে বসে, কেন নেই? আমরা চাইলেই আগের মতন ভালো থাকতে পারি, আমরা চাইলেই সব আবার স্বাভাবিক হবে। মলি অট্টহাসি হেসে বলে, স্বাভাবিক? ঠিক কত বছর আগে আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল আবিদ, বলতে পারো? শেষ কবে আমায় বকে নিয়েছিলে ভালোবেসে, আমার হাত ধরেছিলে, আমার দিকে ভালো করে তাকিয়েছিলে, বলতে পারো? আবিদ কথা খুঁজে পায় না, বুঝতে পারে এত সহজে কিছুই স্বাভাবিক হবে না। মলি আবার বলতে থাকে, তোমার ভালোবাসা বলো আর মোহ কিংবা প্রয়োজন বলো, সব ওই নষ্টা কেয়ার জন্যই ছিল, আমার জন্য কিছুই ছিল না। আগে যা স্বাভাবিক ছিল না, এখন তা স্বাভাবিক করতে এসো না। আবিদ একরাশ হতাশা নিয়ে বলে, আমার করা ভুলগুলোকে বারবার মনে করিয়ে দিতে হবে না মলি। এই যে প্রতিদিন তোমার সব কিছুতেই মনোযোগ থাকে, বাচ্চাদের প্রতি, সংসারের প্রতি, অফিসের প্রতি কিংবা তোমার বন্ধু বান্ধবদের প্রতি, অথচ আমার প্রতি থাকে অবহেলা। আমি জানি এসবই তোমার অভিমান, আমাকে এখনো তুমি ভালোবাসো, তাই তো অ্যাক্সিডেন্টের পর থেকে সব সময় আগলে রেখেছ। কিন্তু যে একটু সুস্থ হতে লাগলাম আবার দূরে সরে যাচ্ছ, নিজেকে আর আমাকে দুইজনকেই তুমি কষ্ট দিচ্ছ। মলি কথা বাড়ালো না, অনেক রাত হলো, এখন ঘুমাও বলে বের হতে চাইলো, কিন্তু আবিদ হাতটা ধরে মলিকে কাছে টানতে টানতে অনর্গল বলতে লাগলো, প্লিজ ক্ষমা করে দাও, আমার প্রাপ্য শাস্তি তো আমি পাচ্ছি। ক্যা এত বড় চিটার, আমার ব্যবসার ক্ষতি করলো, অনেক টাকা আত্মসাৎ করলো, আর আমার তো অ্যাক্সিডেন্ট হলোই। আজ 1.5 মাস বিছানায় পড়েছিলাম, তুমি তো যত্ন করলে। প্রতি রাতে যে মাথায় পেইন হতো তখন তুমি জড়িয়ে ধরে শান্ত করতে। এত ব্যথা এত কষ্ট নিয়ে বেঁচে আছি, তবু কেন আমি ক্ষমা পাবো না? মলিও জোরাজোরি করতে লাগলো। আবিদ এখন অনেকটা সুস্থ হলো, পাটা বেশ ইনজোর্ড। মলিকে জোর করে আটকাতে চাইলে মলিও নিজেকে ছাড়াতে আবিদকে ধাক্কা দিল, আর তাতেই হলো বিপত্তি। আবিদের পাটা আটকে গেল হুইল চেয়ারে, আর সে গিয়ে পড়ল পাশের টেবিলের কোনায়। ব্যথায় আবিদ চিৎকার করে উঠল। ঘটনা এত দ্রুত ঘটল যে মলি হতবিহ্বল হয়ে পড়ল। মলি আবিদের কাছে আসতে আবিদ তার পায়ে ধরে বসে পড়ে, তারপর চিৎকার করে বলে ওঠে, ডোন্ট টাচ মি মলি, প্লিজ লিভ মি অ্যালোন, জাস্ট লিভ মি। মলি না চাইতো আবিদ পায়ে ব্যথা পেল, আর মনে একরাশ ব্যথা কষ্ট নিয়ে মলি নিজের রুমে ফিরে এলো। সারা রাত নির্ঘুম কাটলো দুজনেরই। আবিদ মনে মনে চাচ্ছিল মলি আবার আসুক, একটু ছুঁয়ে দেখে যাক তাকে। আর ওইদিকে মলি অভিমান আর ভয় নিয়ে আবিদের রুমের সামনে বারবার গিয়েও ফেরত আসলো, ভিতরে ঢুকার সাহস করলো না। সেদিন রুমকির প্রোগ্রামে গান গাইবার পর এক অদ্ভুত ঘটনা ঘটে। পলাশের এক পরিচিত ভাই সে প্রোগ্রামে উপস্থিত থাকায় মলির গাওয়া গান শুনে খুব মুগ্ধ হয়, আর তাই পলাশকে বলে মলির সাথে কথা বলে দিতে। কোনো একদিন ভর দুপুরে তিতলির স্কুল থেকে ফেরার পথে রুমকি ফোন করে মলিকে, হ্যালো মলি, ফ্রি আছো? হ্যাঁ আছি, বলতে এই তো তিতলিকে নিয়ে বাসায় যাব, আর 10 মিনিট পরেই ছুটি হবে। আচ্ছা শোনো, খুব আর্জেন্ট, আমার বাসায় একটু আসবে? মলি একটু ভেবে বলে, এখন আসতে হবে? রুমকি ফোনের ওপাশে মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ গো, প্লিজ একবার আসো না প্লিজ। মলি রাজি হয়ে যায়। ছুটির পর ওইদিকে রওনা হয় তিতলিকে নিয়ে। রুমকির বাসার পৌঁছে ড্রয়িং রুমে পলাশ আরেকজনকে দেখতে পায়।
রুমকি তখন ভিতরে ওদেরকে টানতে টানতে বলে, মলি তুমি এখানে বসো, আমি তিতলি সোনাকে ভিতরে নিয়ে জুস দিই, আর ও ততক্ষণ একটু রেস্ট নিক। মলি আগাগোড়া কিছুই বুঝতে পারে না, তাই ঘাড় কাত করে সম্মতি জানায়। তারপরে সোফার একটা পাশে বসে পড়ে। মলির দিকে তাকিয়ে পলাশ বলে ওঠে, মলি, এ হচ্ছে আমার বড় ভাই পার্থ। উনি জনপ্রিয় মিউজিক প্রোডাকশন হাউস এসকে মিউজিকে আছেন, বলতে পারো উনি এডিটর হিসেবে কাজ করেন। মলি সৌজন্যতামূলক চেহারা করে সালাম দিল। পার্থ ডিরেক্ট বলেই ফেলল, আসলে আমি আপনার সাথে দেখা করতে চাইলাম, তাই রুমকি ভাবি আর পলাশ ডেকে আনলো আপনাকে। মলি বেশ অবাক হয়ে বলল, কেন বলুন তো, মানে আমার সাথে কি কথা? পার্থ আর পলাশ একজন আরেকজনের দিক তাকিয়ে কি যেন ভাবলো। তারপর পার্থ মুচকি এসে বলল, আপনি কি একটা জিঙ্গেলে কণ্ঠ দিতে পারবেন? আসলে আপনার গান সেদিন শুনে আমি আমার বসকে শুনিয়েছিলাম, ওনার ভীষণ পছন্দ হয়েছে, তাই আপনার সাথে সরাসরি কথা বলতে এলাম। মলি এতই অবাক হয় যে ওর দুই ঠোঁট ফাঁকা হয়ে যায়। রুমকি চিৎকারে তার হুঁশ আসে। মলি হ্যাঁ না বলার আগে রুমকি তাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস দোস্ত। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।